দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান চুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকান ড্রিম, আমেরিকায় বাড়ি কেনা। কিন্তু এই বাড়ি কেনার জন্য আপনি যখন হোম লোনের জন্য আবেদন করবেন তখন স্বভাবতই আপনার একটা আয়ের উৎস কিংবা একটা ফিক্সড ইনকাম থাকতে হবে। ক্যাশ টাকা থাকলে আরো ভালো, কিন্তু এগুলো ছাড়া আপনি হোম লোন পাওয়ার কথা নয়। কিন্তু রিয়েলটররা বলছেন, অভিজ্ঞ রিয়েলটররা বলছেন যে কোনো আয় ছাড়াই আপনি আমেরিকাতে বাড়ি কিনতে পারবেন। কিভাবে? অর্থাৎ এই সময়টাতে আপনাকে কেন হোম লোন দেওয়া হবে, কিভাবে আপনি উপযুক্ত হবেন, এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ডিসির রিয়েলটর লিটু চৌধুরীকে। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এহসান ভাই, ধন্যবাদ TVN24 এর সকল দর্শককে এবং দর্শক যারা দেখছেন, আমরা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি। এই নাম্বারে টেলিফোন করে আপনিও সরাসরি আপনার যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টসে আপনারা প্রশ্ন লিখতে পারবেন। আমাদের অভিজ্ঞ রিয়েলটরের কাছ থেকে আমরা উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। লিটু চৌধুরী, শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, অর্থাৎ যেই সাধারণ ধারণা, কমন ধারণা, সেটা হলো ব্যাংক লোন পেতে হলে তো আপনাকে অবশ্যই আপনার অর্থ থাকতে হবে। সেই জায়গায় আপনি চ্যালেঞ্জ করছেন যে কোনো ইনকাম না থাকলেও বাড়ি কেনা সম্ভব। কিভাবে সম্ভব এটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আসলে যারা অনেকেই জিনিসটা জানে না বা অবগত না, তারা মনে করে যে আমার কাছে ইনকাম নাই, আমি বাড়ি কিনতে পারবো না। আসলে সেটা ভুল। আপনার কাছে ইনকাম নাই, কিন্তু আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি বাড়ি নিয়ে আপনার পৃথিবী জয় করতে পারবেন। এটা আপনার দ্বারা সম্ভব। তো এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে ইনকাম ছাড়া কিভাবে বাড়ি কিনবেন, সেটা আমি আগে পরিষ্কার করি। আমি যেহেতু মেরিল্যান্ড, ডিসি, ভার্জিনিয়াতে ফুল টাইম রিয়েল এস্টেট করি এবং সেটা আমার একটা ফুল টাইম প্রফেশন। সে অভিজ্ঞতার আলোকে আমি বেশ কিছু ট্রানজাকশন করেছি। এটাকে বলে যে নন QM। এটা পুরা মিনিংটা হচ্ছে নন কোয়ালিফাইড মর্টগেজ। দ্যাটস মিন আপনি যদি সেলফ এমপ্লয়মেন্ট হয়ে থাকেন, আপনার ইনকাম ছিল কম, কিন্তু আপনার কাছে আদার অ্যাবিলিটি আছে আপনার বাড়ি কেনার জন্য, সেই ক্ষেত্রে আপনি চাইলে নন QM প্রোডাক্ট ইউজ করে কোয়ালিফাইড হতে পারেন মর্গেজ লোনের জন্য। সেই ক্ষেত্রে আপনাকে, যারা সেলফ এমপ্লয়মেন্ট আছেন, সেলফ এমপ্লয়মেন্ট বলতে গেলে আমরা সবাইকে বুঝি। যারা বিজনেস করেন তারাও সেলফ এমপ্লয়মেন্ট, যারা উবার, লিফট, বিভিন্ন ডেলিভারি জব করেন তারাও সেলফ এমপ্লয়মেন্ট, বাসা যারা কাজ করেন ক্যাশ জবে কিন্তু ট্যাক্স ফাইল করেন অন টাইমে, তারাকে সেলফ এমপ্লয়মেন্ট বলে। মূল কথা হলো সেলফ এমপ্লয়মেন্টের জন্য এই প্রোগ্রামটা বেশি প্রযোজ্য। এটাকে বলে যে নন QM প্রোডাক্ট। মানে এটা কি নন ডক লোনের একই একই জিনিস নাকি আলাদা বিষয়? নন ডক লোন যে জি, সেম সেম ক্যাটাগরি, নো ডক লোনের ক্যাটাগরি, কিন্তু সেটার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। নো ডক ক্ষেত্রে আবার আপনি চাইলেও আহ, কেউ বলতেছে যে আমার বিজনেস আছে, হুম হুম এবং বিজনেসের ট্রানজাকশনটা আমার খুব ভালো। প্রতিদিন আমার $3,000 করে ট্রানজাকশন হয় আমার বিজনেসে। কিন্তু আপনার ট্যাক্স পাইলে আসলে বিজনেসের ক্ষেত্রে আপনি বছর শেষে এত ভালো ইনকাম দেখাইতে পারেন নাই, বা আপনার ইনকাম বিভিন্ন কারণে লস এন্ড প্রফিটের কারণে সেই ইনকামটা অ্যাকুমুলেটেড হয় নাই, যেটা আপনার দরকার একটা কোয়ালিফাইড মর্গেজের জন্য। আপনার চাইলে সে 12 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিয়েও আপনি সেই নন কিউএমে আপনি কোয়ালিফাই হইতে পারেন। ওকে। এমনকি যারা ফ্রিল্যান্সার, মানে আপনি বলছিলেন যে উবার ড্রাইভার থেকে শুরু হুম। করে অন্যরা, তাদের ক্ষেত্রে তখন আপনি কি শুধু ব্যাংক স্টেটমেন্টটাই গুরুত্বপূর্ণ নাকি মানে আপনার সাপোর্টিং অন্য কোনো ডকুমেন্টস দরকার হতে পারে? তাদের ক্ষেত্রে তো ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ না, এবং তাদের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কোনো প্রয়োজন এখানে আসবে না। যদি ওকে। একজন বিজনেসম্যান মনে করে যে আমার লাস্ট ইয়ারের ট্যাক্স ফাইলটা ভালো ছিল না, হুম হুম কোনো কারণে আমি যখন ট্যাক্স ফাইল করেছিলাম সেটি আমার বিজনেসের লস এর কারণে সেটা ভালো একটা ইনকাম দেখাতে পারিনি, কিন্তু আমি এখন বাড়ি কিনবো, বা লাস্ট ইয়ারে আমি আমার একটা মিনিমাম আমি ট্যাক্স ফাইল করেছিলাম, কিন্তু আমার বাড়ি কেনার জন্য এখন দরকার। এখন আমি তো রেগুলার ইনকাম দেখাতে গেলে রেগুলার ইনকাম দিয়ে কোয়ালিফাই হচ্ছি না, সেই অপশন। তাহলে সেকেন্ডারি অপশনটা কি? সেকেন্ডারি অপশন হচ্ছে যে নো ডক, মানে নন কিউএমএন প্রোডাক্ট।
নো ডক বলেন বা যেটা বলেন, বিজনেসের ক্ষেত্রে হলে সে চাইলে বিজনেসের স্টেটমেন্ট ইউজ করে 12 মাসের ব্যাংকের স্টেটমেন্ট ইউজ করে সে কোয়ালিফাই হইতে পারবে। যদি সে দেখায় যে তার ডেইলি বা $3,000 তার সেল হচ্ছে, তাহলে মাসে নরমালি 90,000 12 মাল্টিপ্লাই 12, তো সেই ক্ষেত্রে সে অ্যারাউন্ড $800-900,000 সে ইয়ারলি সেল করতেছে। সেটা শো করিয়েও সে নন কোয়ালিফাইড জন্য হবে। কিন্তু একটা কথা মাথা রাখতে হবে, এখানে একটা কিন্তু রয়ে গেছে, হুম হুম। যেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিতে হবে। ওকে, যে মানে কোনো সেক্ষেত্রে নন মানে ইভেন পিওরম্যান ফার্স্ট টাইম হোম প্রোডাক্টের জন্য বায়ারও 20% ডাউন পেমেন্ট দিতে হবে ফার্স্ট টাইম হোম বায়ার। 20% ডাউন পেমেন্ট, যেহেতু এটা কোনো রেগুলার ডকের লোন হচ্ছে না। হুম হুম। ফার্স্ট টাইম হোম বায়ার বলেন, ইনভেস্টর বলেন, ফার্স্ট টাইম হোম বায়ারও কিন্তু এটার জন্য কোয়ালিফাই, ওকে। ইনভেস্টরেরও কোয়ালিফাই, সেকেন্ড টাইম হোম বায়ারের জন্য কোয়ালিফাই। মূল কথা হলো যে আমি রেগুলার ডকে ফুল ডকে আমি লোন করতে পারতেছি না, কিন্তু আমার এখন বাড়ি কেনার দরকার, সে অ্যাবিলিটি আমার আছে, আমি 20% ডাউন পেমেন্ট দিতে পারবো। 20% ডাউন পেমেন্ট দিলে সে কিন্তু এই নন পিএমের জন্য সে কোয়ালিফাই হচ্ছে। এটা হচ্ছে মেন থিং। তারপর ওকে। হচ্ছে ক্রেডিট স্কোর আপনার ভালো থাকতে হবে। ক্রেডিট স্কোর মিনিমাম 720 আপ বা 700 আপ হলে আপনার জন্য মাচ বেটার। খেয়াল রাখবেন, এখানে আমরা একটা জিনিসের ব্যাপারে কনফিউশন হই। ক্রেডিট যত ভালো হবে সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্টের তত আপনি ভালো পাবেন। দুইটা দুই ক্ষেত্রে কাজ করে। আচ্ছা। ক্রেডিট স্কোর কাজ করে আপনার ইন্টারেস্টের ক্ষেত্রে, আর ইনকাম কাজ করে আপনার লোন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। হুম হুম। যত বেশি ইনকাম তত বেশি লোন কোয়ালিফিকেশন হবেন, তত লো ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। আর এটা ক্রেডিট স্কোর যত ভালো হবে তত ভালো ইন্টারেস্টেড পাবেন, এটা মাথা রাখতে হবে এটা আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে আমরা হুম। বলি যে ক্রেডিট স্কোর ভালো থাকলে আপনি আসলে বেশি লোন পাচ্ছেন না, আপনি ইন্টারেস্ট রেটের না, ক্ষেত্রে নো, আপনার নো, সুবিধা নো, পাচ্ছেন। এই জিনিসটা অনেকে আসলে এই জিনিসটার ব্যাপারে খুব মানে সম্যক জ্ঞান নাই বা জিনিসটা বুঝে না, তারা বুঝার কথাও না, আসলে তাদের তো বুঝার কথা না, তারা বুঝলে আপনার কাছে কেন আসবে, রাইট। একজন এজেন্টের কাছে কেন আসবে? আপনি যদি আইন সম্বন্ধে বিশেষজ্ঞ হন, আপনি তো একজন আইন প্রণেতার কাছে, একজন লয়ারের কাছে যাবেন না। আপনি যদি নিজেই নিজের চিকিৎসা করান, আপনি তো নিজে একজন ডাক্তারের কাছে যাবেন না। হুম তো হুম তারা হুম তো হুম। আসলে বুঝার কথা না, তাদেরকে বুঝাবে একজন অভিজ্ঞ এবং ফুল টাইম এবং জ্ঞান সম্পূর্ণ একজন দক্ষ একজন রিয়েলটর বলেন, একজন লোন অফিসার বলেন। জি, বাড়ি এটা কেনার ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে 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 পেশায় অভিজ্ঞ সেই পেশায় যদি তিনি পরামর্শ দিয়ে থাকেন, তার পরামর্শ নেওয়া হয়, তাহলে কাজটি নিখুঁতভাবে করা সম্ভব হয়। কিন্তু লিটু চৌধুরী, আমরা যদি সেই শিরোনামে ফিরে যাই, তার মানে হলো ইনকাম নেই বলতে আমরা বুঝাচ্ছি ফিক্সড ইনকাম নেই, বাট আপনার অ্যাসেট আছে, মানে আপনি অর্থটা দিতে পারবেন, আপনার বিজনেস আছে, সেটাই তো আপনি মিন করছেন। জি, সেক্ষেত্রে আরেকটু খোলাসা করি, বলে জি। অনেকে বলে যে 20% ডাউন পেমেন্ট তো মাস্ট নন হুম। কিউএম এর ক্ষেত্রে, এবং একটা ভালো গুডের ক্রেডিট স্কোর, যে গুড ক্রেডিট স্কোর না হলে যে আপনি নন কিউএম এর জন্য বা লোনের জন্য কোয়ালিফাই হবেন না সেটা ভুল, এবং রেগুলার ফুল ডকের জন্য যে আপনি লোনের জন্য কোয়ালিফাই হবেন না সেটাও ভুল। হুম হুম। যত বেশি ইন্টারেস্টেড ভালো, যত গুড তত মিষ্টি। ওকে। আপনি যত বেশি ভালো ভালো আপনার ক্রেডিট স্কোর তত বেশি ভালো ইন্টারেস্টেড পাবেন। সেটা 580 হইলে আপনাকে বেশি ইন্টারেস্টেড, বেশি কেন, ল্যান্ডার দেখতেছে আগে থেকে আপনার ক্রেডিট স্কোর ব্যাড, হুম। আপনার ওখানে চরিত্রটা নির্ধারণ হচ্ছে, আপনি কেমন কেমন একজন ঋণদাতা, ঋণ নিয়ে আপনি ঋণ পরিশোধ করেন নাই বা আপনি ঠিকমতো পরিশোধ করতে পারেন না, আপনি অনেক ঋণ আপনার কাছে আছে। হুম। তো সেটা ওই যখনই তার ক্রেডিট স্কোরটা দেখে তখনই তার আর কিছু তো বলা লাগে না এখানে। যে রাইট। আবার অনেকের কারণে, বিভিন্ন কারণে ক্রেডিট স্কোর রং হইতে পারে। সে জিনিসটা আমি এখন যাচ্ছি না। হুম হুম। আ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটাই ফোকাস করা উচিত। সেই নন কিউএম এর ক্ষেত্রে 20% ডাউন পেমেন্ট মাস্ট। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আ আমার কাছে তো 20% নাই। আ কিন্তু আপনার কাছে 5%, মিনিমাম 5% আপনার ওন ফান্ড থাকতে হবে। ওকে। মিনিমাম 5%, হুম। বি পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে আরেকটা জিনিস ল্যান্ডার ম্যাক্স শুরু হতে চায় যে 5 মান্থের জন্য আপনার রিজার্ভ থাকতে হবে। আপনার যে মর্টগেজ পেমেন্টটা করবেন। আচ্ছা, এটা দেখাইতে হবে। কোয়ালিফিকেশন এর ক্ষেত্রে লোন মানে ক্ষেত্রে। এটা কি 5% যদি আপনি ডাউন পেমেন্ট দেন তখন, নাকি 20% দিলেও নো, আপনাকে আবার 5% 20% দেওয়ার পরেও 5 মাসে দেখাতে হবে? 5%, 5% আপনার মর্টগেজ যে পেমেন্ট, হুম। আপনার মর্টগেজ পেমেন্ট হলো যে আপনি একটা 500,000 এর একটা বাড়ি কিনবেন। হুম। 500,000, ওকে? হুম আমি হুম। একদম সোজা জি জি। ক্যালকুলেশন করে হ্যাঁ। বুঝাচ্ছি। ইনটু
আপনার 5% যদি ওন ফান্ড হয়, ওন ফান্ড লাগবে 5%, এটা থাকতে হবে তার ব্যাংকে অ্যাভেলেবেল। আর 15%, 20% এর ক্ষেত্রে 5% গেলেও 15% আপনি চাইলে গিফট আনতে পারবেন। গিফট বলতে গেলে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজে বলি গিফট, ওকে। কিন্তু আমরা সোজা বাংলা ভাষা যদি বলি হাওলাত, কারো কাছ থেকে ধার কর্জ করতে পারবেন। হুম। যে তো আমি আমার কাছে তো এই 20% এর মধ্যে পুরা 20% নাই, আমি তো 20% লাগবে আমার নন কোয়ালিফাই, নন কিউএম এর জন্য, লোন কোয়ালিফাইয়ের জন্য। তো আমার 5% কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে তার অ্যাকাউন্টে ওকে। লাস্ট টু দেখাতো। আর 50%, 15% সে চাইলেও সে টেম্পোরালি সে এটা গিফট চেক আনতে পারবে মানে এটা কি উইথ যে ক্লোজিং কারো কাছ কস্ট। থেকে আনতে পারবেন? মানে নিজের আত্মীয় হতে হবে, বন্ধু হতে তার হবে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে সেটা নিতে পারবে। ওকে। এটাকে আমরা গিফট চেক যেটা বলি আর কি, সেটা 15%। হুম। তাহলে আপনার কাছে যদি ফুল টাকা নাও থাকে, আপনি চাইলেও কারো কাছ থেকে ধার করে এই টাকাটা এনে আপনি বাড়িটা কিনতে পারবেন। তাহলে আচ্ছা। 15% আপনি ধার করতে পারবেন, 5% থাকলে হবে। আর 5% যদি আমরা বলি, যদি 5% কত থাকতে হবে, তাহলে $500,000 একটা যদি আমরা বাসা কিনি, তাহলে 25,000, 5%। ওকে, দেন আমরা বলি যে 5 মান্থের আপনার রিজার্ভ দেখাইতে হবে। ল্যান্ডার কেন মেক শিওর হয় না, তো এটা কোনো খুঁটির উপরে লোনটা হচ্ছে না, রাইট। কমপ্লিট এটা হাওয়ার উপরে লোনটা হচ্ছে। হ্যাঁ, তো সেটা ল্যান্ডার চায় যে মেক শিওর হতে চায় যে আগামী 5 মাস বা 6 মাস, কোনো ল্যান্ডার 3 মাসও ইয়া করে, হুম হুম। অ্যাকসেপ্ট করে। 5 থেকে 6 মাস আপনার যে পেমেন্টটা দিতে পারবেন, সেই কোয়ালিফাই আপনার আছে কিনা সেটা অ্যাভেলেবেল ফান্ড রিজার্ভ দেখাইতে হয়। ঠিক ওকে। আছে? হুম। তো সেই ক্ষেত্রে আপনার যদি 500,000 একটা বাড়ি, আমি যদি এভারেজ যদি মর্গেজ পেমেন্ট আসবে $3,500, সরি, হুম। $3,500 মাল্টিপ্লাই 5%, তাহলে 17,000 প্লাস ইভেন 25,000, অলমোস্ট তাহলে টোটাল 100 হলো কে আপনাকে রাখতে হবে। না $42,000। ওকে। এটা হচ্ছে যে আপনার ওন ফান্ড, ওকে। ওন ফান্ড। আর বাকি টাকাটা আপনি চাইলে আপনি গিফট চেক আনতে পারবেন। তো আপনি যেটা বলছেন গুরুত্বপূর্ণ কথা, যে অলমোস্ট আপনি $500,000 একটা বাড়ি কিনতে হলে $100,000 আপনার লাগবে। আপনার $100,000 দিয়ে কিন্তু আপনি কোনো প্রকার আপনার এই ট্যাক্স ফাইল ইনকাম ছিল না। হ্যাঁ। আপনি যে ট্যাক্স, এখন আপনার বাড়ি কিনতে হবে বা বাড়ি কেনাটা আপনার জরুরি। আপনি আপনি চাইলে 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারবেন নন কিউএম প্রোগ্রামে। ওকে। সেটা কিনে আমাকে প্রশ্ন করতে পারেন, হুম। এবং সেটা কিনে আমি কেন কিনবো? আমার এখন দরকার, আমি ভাড়ার চেয়ে আমি নিজের বাসা থাকাটা এবং নিজের মর্গেজ পেমেন্ট দেওয়াটা মাচ বেটার। বিকজ আমি যে ভাড়াটা দিচ্ছি সেটা তো আমি প্রতি মাসে ফানিতে ফেলতেছি। হুম। যেভাবে আগ্রার তাজমহল বানাইছে আপনার, সে একটা করে স্বর্ণ মুদ্রা বানাইছে, সে কিভাবে আপনি পানিতে ফালাচ্ছেন, সেটা তো কোনো প্রকার আপনার ব্যাক হচ্ছে না। তো আমি যদি আমার বাসাটা কিনি, একই মর্গেজ পেমেন্ট যদি আমি 3 বেডরুম, 2 ফুল বাথরুম, ড্রয়িং ডাইনিং কিচেন, একটা নিউ ইয়র্কে যদি একটা বাসা ভাড়া হুম। নিতে যান, 3 থেকে $3,500 তো নর্মাল। হুম। তো সেই টাকাটা আমি ভাড়া না দিয়ে, আমি যদি আমার কাছে অ্যাবিলিটি থাকে এবং আমি যদি টাকাগুলা ম্যানেজ করতে পারি, সম্পূর্ণ টাকাটা আসবে বাই গিফট চেক এবং বৈধভাবে আসতে হবে। হুম। সেটা যদি আমি ম্যানেজ করতে পারি, আমি যদি কষ্ট করে একটা বাসা কিনতে পারি, ওই মর্গেজ পেমেন্টটা তো প্রতি মাসে আমি পানিতে না ফেলে আমি আপনার টাকাটা আমার ওন ইনভেস্টমেন্টে হচ্ছে। আরেকটি কথা বলি এখানে, গুরুত্বপূর্ণ কথা, অনেকের কোশ্চেন আসতে পারে। নন কিউএম এর প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, ল্যান্ডাররা কিন্তু রেগুলার ইন্টারেস্ট রেট থেকে সবসময় 1% ইন্টারেস্ট রেট বেশি থাকে। বিকজ এটা কোনো ডকুমেন্টের, কোনো ফুল ডকের উপরে লোনটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি মার্কেট রেট যদি বর্তমান 6% থাকে, সেক্ষেত্রে ল্যান্ডার আপনাকে 7% চার্জ করবে, 1% বেশি। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমি 1% বেশি দিয়ে বাসা কিনলাম, আমার বেনিফিটটাকে, বেনিফিট হচ্ছে আপনি এই মুহূর্তে বাসাটা কিনলেন এই মার্কেট প্রাইস রেঞ্জে, আপনি যদি 1% বেশি দিয়ে যদি কিনেন, আপনি 12 মাসের পরে আপনি আবার এটাকে রিফাইন্যান্স করেন, রেগুলার ডকে আসি যান। এখন আপনার ইনকাম 12 মাস, 12টা পেমেন্ট যাওয়ার পরে আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে 1 বছর পরে যখন আপনার 5% ইন্টারেস্ট আসবে, সবকিছু যখন আমেরিকার সবকিছু স্থিতিশীল হবে,
হুম। যুদ্ধ বিগ্রহ সবকিছু স্থিতিশীল হবে, তখন তো এই মার্কেট থাকবে না রে ভাই, এই জিনিসটা আপনি পাবেন না। তো এখন আপনি মনে করতেছেন যে আমি 1% বেশি দিচ্ছি মার্কেটের থেকে, তাহলে প্রতি মাসে আপনি অথবা $700 বেশি দিচ্ছেন। 7 মাল্টিপ্লাই 12 কত? হিসাব করে দেখেন। হয়তোবা 7 মাল্টিপ্লাই 12 দিয়ে আপনি হয়তোবা $7,000 বেশি দিচ্ছেন 1 ইয়ারের পরে। হিসাবটা এইভাবে করেন। 1 বছরে আমি $7,000 বেশি দিচ্ছি। ওকে। যেহেতু আমি নন কিওমে কিনতেছি এবং ইন্টারেস্ট রেটটা আমার 1% বেশি, আমি $7,000 লুজার হচ্ছে। কিন্তু 7,000 লুজার হয়ে কিন্তু 1 বছর পরে আপনার যখন রেগুলার ইন্টারেস্ট রেট আসবে, রিফাইন্যান্স করবেন ফুল ডকে হুম। 5% এ যখন আপনার ইন্টারেস্ট আসবে, 4.995% যখন আসবে, তাহলে আপনার $7,000 আপনার লুজ দিয়ে কিন্তু 1 বছর পরে $70,000 উইন করতেছেন। যে বাসাটা আপনি আজকে $500,000 দিয়ে কিনতেছেন, আই এম গ্যারান্টেড, আনলেস আল্লাহ না করুক আমেরিকার যদি কোনো প্রকার ঘটনা না ঘটে, এই বাসা 1 বছর পরে আপনার 5.5 লাখ থেকে 570 নিচে পাবেন না এই বাসাটা। কেন ভেরি করে প্রত্যেক স্টেট প্রত্যেক জায়গার উপরে আপনার 50 থেকে 70,000 মিনিমাম 30,000 প্রতি বছরে আপ হয়। তাহলে আপনি ওদিক দিয়ে $7,000 আপনি ইয়া করতেছেন, কিন্তু আপনি তো এখানে $70,000 উইন করলেন, প্লাস নিজের বাসা কিনলেন, প্রতি মাসে যে মর্গেজ পেমেন্টটা দিলেন, সেই জিনিসটা আপনার এই অ্যাকাউন্টে জমা হলো। সেটা কি বেটার না? ওকে। অনেকগুলো হিসাব নিকাশ দিয়ে অনেক সহজ করে আপনি বুঝিয়েছেন। কিন্তু ওই যে আপনি বলছিলেন 15% কারো কাছ থেকে গিফট আনা যাবে। সেক্ষেত্রে তো একটা আনা যাবে। কথা, জি, যৌথভাবে বাড়ি কেনা কিংবা কো-গ্রান্টর নিয়ে বাড়ি কেনার বিষয়গুলো চলে আসে। এইখানে কি হুম, কোনো সম্পর্ক আছে? মানে আপনি 15% যিনি আপনাকে দিচ্ছেন, তার সাথে হুম। জয়েন্টলি আপনি বাড়ি কিনছেন কিনা এ ধরনের কোনো বিষয় হবে? নো, এটা কোনো সম্পর্ক নাই। আমি তো বা জুয়েল ভাইয়ের কাছ থেকে আমি আমার যেকোনো একটা জিনিস, আমি একটা ব্যবসা হুম, হুম। কিনতেছি, একটা বাসা কিনতেছি, একটা গাড়ি কিনতেছি। আমার কাছে এভেইলেবল ফান্ড নাই। আমি বলছি যে সেই কোন ক্ষেত্রে? যদি কারো কাছে 20% ডাউন পেমেন্ট না থাকে, হুম। সে চাইলে সে 5% যদি এভেইলেবল তার কাছে ফান্ড থাকে, বাকি টাকাটা সে চাইলে গিফট আনতে পারবে। কোশ্চেনটা তখনই আসছে। ওকে। হুম, যদি তার কাছে অ্যাভেলেবল ফান্ড থাকে, সে জমাইছে, তৈরি করে আস্তে আস্তে করে হুম, টাকাগুলো হুম। জমাইছে, জমায় সে এখন 20% তার ডাউন পেমেন্ট দেওয়ার অ্যাবিলিটি আছে, কিন্তু সে তার ইনকাম নাই। সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা সে ইউজ করলো যে আমি আমি তো এখন চাইলে একটা বাসা কিনতে পারবো কিনা। ওকে। অফকোর্স আর সবগুলোর ক্ষেত্রে যৌথভাবে যদি কেনে সেক্ষেত্রে আইনি সমস্যা কিংবা ফাইন্যান্সিয়াল সমস্যার নো, ঝুঁকি কোনো কি হয়? সমস্যা নাই, কোনো সমস্যা না। যতভাবে কিনলে তারা ভালো। আপনার কাছে টাকা আছে, আপনিও আপনিও দলিলে আসতেছেন, হুম, মানে ডিডে আসতেছেন, আপনি লোনেও আসতেছেন, আপনি একসাথে বাসাটা কিনলেন। আপনি যদি মনে করেন যে ১ বছর পরে আ আমি আপাতত আপনার সহযোগিতা নিয়ে, হুম, কোসাইন নিয়ে আমি আপনার বাড়িটা কিনলাম। আমি আপনাকে ১ বছর পরে ঠিক ১২ টা পেমেন্টের পরে আমি যখন ফুল কোয়ালিফাই হব, হুম। আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আমি ১ বছর পরে এই ইন্টারেস্টে তো আমি থাকবো না। আমি হুম। তো I am not carry for 7% whole 30 years. আমি তো টেম্পোরারি পদ্ধতিটা নিয়েছি। ওকে। তো সেই ক্ষেত্রে আমি এই 30 ইয়ার্স আমি এটা ক্যারি করব না। আমার টার্গেট যে আমি ১ বছর পরেই আমি আমার প্রিপারেশন নিয়ে এখন থেকে ইনকাম ক্যালকুলেশন করে একজন অভিজ্ঞ রিয়েলটর, একজন অভিজ্ঞ লোন অফিসারের কাছে গিয়ে আমি ১ বছর পরে এটা রিফাইন্যান্স করতে গেলে আমার কত ইনকাম দরকার? সেভাবে আমি প্রস্তুতি নিয়ে ১ বছর পরে উনাকে আমি চাইলে আমি তো রিমুভ করতে পারতেছি। ভেরি সিম্পল। আপনার চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব। একমাত্র আমাদের সমস্যা হলো যে আমরা কখনো কোনোদিন চেষ্টা করি না এবং চেষ্টা করতে চাইও না। কিন্তু আপনি যদি মর্টগেজটা সময়মতো দিতে না পারেন, যেহেতু আপনার হুম, ফিক্সড ইনকাম নেই, ঝুঁকিটা ব্যাংক নিচ্ছে। ৫টা মাসের কথা আপনি বলছিলেন যে ৫টা মর্টগেজ দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। এরপর যদি হুম। আপনি দিতে না পারেন, তখন গিয়ে কি ধরনের সমস্যায় পড়বে? সেক্ষেত্রে আসলে সেই কেসগুলো খুবই কম রেয়ার। এখন আসলে যারা বাসা কিনে বা যারা কোনো কিছুটা আপনার আয় বুঝে ব্যয় করবে। হুম, হুম, আমার যতটুকু আয় আছে ততটুকু অনুসারে সেক্ষেত্রে তো আসলে এই কেসগুলো তো হয় না যে ভুল। এটা তো 1% ধরতে পারেন। হুম, যে হুম। আয় থেকে ব্যয় বেশি করে, শুধু বাড়ি কেনার ক্ষেত্রে না, সে তো কখনো ব্যালেন্স রক্ষা করতে পারে না। কোনো কিছুর ক্ষেত্রে না। তো সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে তো ওই একই পদ্ধতি। ১ম আপনাকে শর্ট ছেলে দিবে। অনেক আসলে একটা বাড়ি কিনলে যে আপনি মর্টগেজ পেমেন্ট দিতে না পারলে কোনো কারণে, হুম, কোনো হুম। কারণে।
আপনি তো জেনে শুনে এই কাজটা করতেছেন যে আমি এত টাকা দিয়ে বাড়ি কিনতেছি, এত টাকা আমার মর্গেজ পেমেন্ট আসবে, আমার যে ইনকাম আছে, আমার যে হাজবেন্ডের ইনকাম আছে বা আমার যে ইনকাম আছে সেটা ক্যালকুলেশন করে, অথবা যদি সেখানে বেসমেন্ট অনুমতি সাপেক্ষে মানে অনুমোদন সাপেক্ষে বেসমেন্ট ভাড়া দেওয়া যায়, বা এখন নিউ ইয়র্কে তো তারা অ্যালাউ করছে বিভিন্ন, যদি অনেক লোক সংখ্যক বাসার এই পরিমাণটা কম, আমি বেসমেন্ট ভাড়া দিয়ে যদি ওখান থেকে 1,000-1,200 টাকা পাই এবং বা $1,500 ডলার পাই, তো ওখান থেকে আমার মাইনাস করলে 3500 থেকে মাইনাস করলে আমার $2,000 তো আমি এমনি নর্মালি পে করতেছি। আরে ভাই, বাসার কেনার ক্ষেত্রে আপনি তো এমনি বাসা থাকতেছেন $2,000 দিয়ে, যেভাবে হোক কষ্ট করে এই দেশে কিন্তু একটা জিনিস মাপ নাই আমেরিকাতে, এক হলো বাসা ভাড়া, আর এক হলো আপনার খাওয়া। আপনি যেখানে থাকেন, যেই কাজ করেন, এই দুইটাই, আপনি তো আর রাস্তা থাকবেন না, রাস্তা কেউ থাকিও নয় দেশে থাকে। নিঃসন্দেহে আপনার একটা আশ্রয় দরকার হবে, অর্থাৎ এগুলো তো মৌলিক অধিকারের মধ্যেই আমরা বলছিলাম যে খাদ্য, মৌলিক বস্ত্র, অন্ন, অধিকার, এটা একটা বাসস্থান স্বপ্ন। এগুলো আমেরিকার প্রথম ড্রিম থাকে ঠিকঠাক একটা লোক রাখতে আসলে হবে। ভালো একটা জব করা, তার গাইডলাইন যদি ঠিক থাকে সে ভালো একটা জব করতে পারে, এবং সে টেম্পোরারি জবটা করে কিন্তু গাইডলাইন ঠিক থাকলে, সবগুলোর সাথে একটা উদাহরণ দিচ্ছি, গাইডলাইন ঠিক থাকলে সে কিন্তু হোয়াইট হাউসে জব করতে পারে। তার গাইডলাইনের অভাবের কারণে সে যেখানে আছে সেখানে পড়ে থাকে, কেন তার গাইডলাইন তো তার এর থেকে বেশি জানে না। তার গাইডলাইন জানে যে সাবওয়ে কাজ করতে হবে, ওকে ফাইন, আমি সাবওয়ে চিনিছে তাকে, এর থেকে সে তো আর বাইরে যাওয়ার কোনো, সে নিজে জানে না আপনাকে কিভাবে গাইডলাইন দিবে। তো সে যদি নিজে জানে, ওই লোকটাকে আসলে প্রথম থেকে গাইডলাইনটা দেয়, ঠিক আছে তুমি টেম্পোরারি সাবওয়ে কাজ করতে হবে, ম্যাকডোনাল্ডস কাজ করতে হবে, উন্ডিজে কাজ করতে হবে, ওয়ালমার্টে কাজ করতে হবে, ফাইন। আফটার 1 year 2 years ইউ ক্যান কন্টিনিউ এনি আদার সার্টিফিকেশন, ইদার হ্যালেমে যদি থাকতে হবে, নইলে এলএমএ যদি থাকতে হবে, হ্যালেম যে কোনো একটা থাকতে হবে। নইলে আমার যদি নলেজের জোর থাকে, আমি একটা সার্টিফিকেশন কমপ্লিট করি, আজ থেকে 2 বছর পরে আমি একটা ভালো জবে জয়েন করব, আমি এর জবে থাকবো না। সবাই কিন্তু এইভাবে, আমরা আমেরিকাতে যারা আসছি প্রবাসীরা, আমেরিকা বলেন, বিশ্বে যেখানে বলেন, সবাই এইভাবেই শুরু করছে। আর আমেরিকা হচ্ছে একটা বিউটি কান্ট্রি, গড ব্লেস আমেরিকা কেন বলি আমরা, এখানে যথেষ্ট অপরচুনিটি আছে। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি মিনিমাম সেই অ্যাবিলিটি থাকে, আপনার চাইলে তো ওয়ার্ল্ড হাউসে জব করতে পারেন, আপনাকে কে তো না করতেছে না। তো আপনি সেই প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে। ওকে। এবং বাড়ি কেনার ক্ষেত্রে নন কিউমেন বলেন, আমি আপাতত বাড়ি কিনি, অনেকে তো স্মার্ট, আমেরিকা আসার 1 বছর পরেই কিন্তু সে একটা বাড়ি কিনতে হবে, আমার একটা স্বপ্নের প্যালেস থাকতে হবে, সেটা কোনো কথা না। আমি তো আপাতত 1 বেডরুমের একটা বাসা কিনে থাকতে হবে, সবাই কিন্তু থাকতে হয়। থাকতে হলে আমি যদি, আমাকে আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী বা কেউ যদি আমাকে সাপোর্ট করে এবং একটা বুদ্ধি দেয়, একটা বাসা যদি কিনতে পারি, 1 বছর পর আমি সেটাকে ওভারকাম করে টাউন হাউস কিনবো, টাউন হাউস ওভারকাম করে সিঙ্গেল হাউস কিনবো, অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাট ইউর ক্লথ, যতটুকু আছে ততটুকু কাটো। এর বাইরে আমি স্বপ্ন থাকবে উপরে, কিন্তু আমাকে তো ছোট থেকে শুরু করতে হবে। তো প্রত্যেকের সেই অ্যাবিলিটি থাকে, সেই কেসগুলোর ক্ষেত্রেও যে মর্গেজ ডিফল্ট হলে যে আপনার বাসা, যে কথাটা আমি মেইন কথা বলতে লাগছিলাম, ডিফল্ট হলে যে আপনার বাসা চলে যাবে সেটা ভুল। আপনাকে মর্গেজ কোম্পানি সো মেনি অপরচুনিটি দিচ্ছে, যদি কোনো কারণে আপনার জব লুজ হয়, ফরবিডেন্স যেতে পারেন, সেই জিনিস নিয়ে আরেকদিন আলোচনা করবো। ওকে, অনেকগুলো বিষয় এসেছে আপনার আলোচনায়। মূলত আমরা একটা ব্যতিক্রমী পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। সাধারণত যিনি বাড়ি কিনবেন তিনি প্রয়োজনীয় প্রস্তুতি, 2 বছরের ট্যাক্স ফাইলিং প্রস্তুতি এবং অন্যান্য যে তার ক্রেডিট স্কোর, অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক করেই কিন্তু তিনি বাড়ি কেনার প্রস্তুতি নেন। কিন্তু আপনি বলছিলেন অপশন আছে, অর্থাৎ নানা ধরনের অপশন আছে। যার এই ধরনের প্রস্তুতি নেই তিনিও বাড়ির মালিক হতে পারবেন, এটি ভিন্ন প্রক্রিয়া। এটা কোনো ব্যাপার না, এটা ইচ্ছার উপর নির্ভর করবে। ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব আমেরিকাতে, অনলি ফর ইচ্ছা। আমার ইচ্ছা শক্তি যদি কাজ করে, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। শুধু আমরা জানি না, সঠিক জায়গা যাই না। আমি সবসময় বলি, যে কোনো কাজে যাবেন একটা অভিজ্ঞ ফুল টাইম এবং একটা অভিজ্ঞ সম্পূর্ণ লোকের কাছে যাবেন। শর্ট মানে আপনার সুবিধার জন্য কোনো জায়গায় ফি কম হইলো, ওই জায়গা যাওয়াটা আমি বেটার ফিল করি। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন রিয়েলটর লিটু চৌধুরী, এবং দর্শক যারা দেখছিলেন নিঃসন্দেহে আপনার একটা অপশন জানলেন অন্তত, যে এইভাবেও একটা বাড়ির মালিক আপনি হতে পারবেন, যেটা সাধারণ নিয়ম, সাধারণ ওয়েতে সেটা তো আছেই। সেটা সম্পর্কে নিঃসন্দেহে আমাদের রিয়েলটররা দীর্ঘদিন ধরে আপনাদের বলে আসছেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লিটু চৌধুরী, এবং একই সঙ্গে দর্শক আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরবো অন্য একটি বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।
দর্শককে আবারও স্বাগত দিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এইবার যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকান ভোটার যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিউ ইয়র্ক স্টেটে বসবাসকারী ভোটাররা, বিশেষ করে ডেমোক্রেটিক প্রাইমারিতে যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই মাসটিতেই ভোট দিতে হবে। জুনের 23 তারিখ ডেমোক্রেটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে বিভিন্ন পদে, অর্থাৎ অ্যাসেম্বলিম্যান, সেনেটর থেকে শুরু, স্টেট সেনেটর থেকে শুরু করে বিভিন্ন পদে ভোট দেওয়ার সুযোগ আপনাদের থাকছে। এবং এই ভোট দেওয়ার সুযোগ থাকছে আবার আমাদের কমিউনিটির জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকে এবার প্রার্থী হয়েছেন। সরাসরি তারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন যে অলবেনিতে আমাদের একজন প্রতিনিধি তিনি যাবেন। এইসব কারণে আমরা আপনাদের একটু প্রস্তুত করে তোলার জন্য আজকের এই আয়োজনটি করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট আহনাফ আলমকে। এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করবো। আহনাফ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা জানি যে 23শে জুন ডেমোক্রেটিক প্রাইমারি, কিন্তু এর আগে তো আবার আগাম ভোটও আছে। সবকিছু মিলে সামনের এই নির্বাচনের জন্য ভোটাররা যারা এর মধ্যে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন? ধন্যবাদ। আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা অনেকে জানেন যে আমাদের নিউ ইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারি জুন 23 এটা ইলেকশন ডে, এবং এই ইলেকশন ডেতে আপনার পুল সাইড ওপেন থাকবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়াও আগাম ভোটের ব্যবস্থা আছে, সেটা হলো যে আপনার জুন 13 থেকে জুন 21 পর্যন্ত। তো আপনারা জানেন যে সামারে ওয়েদার একটু গরম থাকবে। সো আপনারা যারা ইলেকশন ডেতে, আমরা এখনো জানি না ওয়েদার কেমন থাকবে, যদি বৃষ্টি থাকে কিংবা ওয়েদার খুব গরম থাকে, আপনারা চাইলে আর্লি ভোটিংয়ে আপনারা দিতে পারেন। আবার যারা অসুস্থ, এখনো আপনার যেই মেইল ইন ব্যালট রিকোয়েস্ট করেননি, তারা যদি চান আপনারা ইন পার্সন বোর্ড অফ ইলেকশনে গিয়ে আপনারা সেই ব্যালট সংগ্রহ করতে পারেন। এটা ডেডলাইন হলো যে জুন 22 পর্যন্ত সেটা করা যাবে। এবং যারা এখনো ভোটার রেজিস্ট্রেশন করেননি কিন্তু ভোট দিতে চাচ্ছেন, কিংবা আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এবং আপনারা আপনাদের যে পার্টি এটা চুজ করেননি, মনে রাখবেন যে আপনি যদি কোনো পার্টি চুজ না করেন, বিশেষ করে ডেমোক্রেটিক প্রাইমারিতে আপনি যদি ডেমোক্রেটিক পার্টিকে চুজ না করেন, আপনি কিন্তু প্রাইমারিতে ভোট দিতে পারবেন না। এবং এটা ডেডলাইনও হলো যে আপনার বোর্ড অফ ইলেকশন জুন 13 মধ্যে আপনার যে রেজিস্ট্রেশনটুকু এটা ওরা গ্রহণ করতে হবে। এটা চাইলে আপনি ইন পার্সনও দিতে পারেন, এটা চাইলে আপনি ওয়েবসাইটে গিয়েও আপনার রেজিস্ট্রেশন এবং অ্যাড্রেস যেগুলি আপনার প্রবলেম আছে সেগুলি আপনি ঠিক করতে পারেন। কোন কোন পদে এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন? আসলেই যখন ডেমোক্রেটিক প্রাইমারি হয়, এটা কিন্তু শুধু স্টেট অ্যাসেম্বলি এটার জন্য প্রাইমারি হয় এটা না। আপনার যারা নভেম্বরের 3 তারিখে আপনার জেনারেল ইলেকশনে দলীয় প্রার্থী হবেন, এটা কংগ্রেস, সিনেট, তারপরে আপনার ইউএস সিনেট হতে শুরু করে যতগুলি মানে আপনার জানতে থাকবে যে জেনারেল ইলেকশনে কিন্তু সবগুলি পদেরই আপনার ভোট হবে। তো ওই পদে ডেমোক্রেটিক পার্টির যারা চূড়ান্ত প্রার্থী হবেন সবারই কিন্তু প্রাইমারি হবে এই জুন 23। ওকে, তো এই অনেকগুলো পদে আপনি চাইলে ভোট দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। কিন্তু আমরা বাংলাদেশি কমিউনিটি, তাদের জন্য এবার ভোট দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবারের মতো ব্যালটের মধ্যে আমাদের বাংলাদেশি 6 জন কিংবা 7 জন আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাসেম্বলির পদপ্রার্থী হিসেবে। এটা একটি গৌরবের বিষয়। এছাড়াও অনেকে জুডিশিয়াল ডেলিগেট, ডিস্ট্রিক্ট লিডার, তারপরে আপনার কাউন্টি কমিটিতে যারা আপনার ব্যালটদের নাম উঠিয়েছেন। তো এটা আমি বলবো যে এটা আসলে গর্বের ব্যাপার, আমাদের সবারই ভোট দিতে যাওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যদি অতীত রেকর্ড দেখি, আমাদের ভোট দেওয়ার যেই পার্টিসিপেশন এটা খুবই লো। কিন্তু এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নিজস্ব প্রার্থী, এবং শুধু নিজস্ব প্রার্থী বললে ঠিক হবে না, যেহেতু আমি একজন ক্লাবের সাথে সংশ্লিষ্ট, আমি আশা করব যাকে যোগ্য মনে করবেন তাকেই আপনার ভোট দেওয়া উচিত। যাকে আপনি ভোট দিলে আপনার কমিউনিটির উন্নয়ন হবে, সে যেই দেশের হোক, তাদেরকে অবশ্যই ভোট দিবেন। তাছাড়া যেটি বললেন যে আপনি এটা একটি মাইল ফলক যে আমাদের অনেক প্রার্থী এবার ব্যালটে আছে, আমরা যাদেরকে যোগ্য মনে করব তাদেরকে ভোট দিব, এবং আশা করি এরা জয়যুক্ত হলে শুধু আমাদের কমিউনিটি না, সব কমিউনিটির জন্য কাজ করবেন।
জি, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে তো আর শুধুমাত্র বাংলাদেশ কিংবা বাংলাদেশি কমিউনিটি নিয়ে চলার সুযোগ নেই। আপনাকে সব কমিউনিটির ভোটার পেয়ে আপনাকে নির্বাচিত হতে হবে এবং সব কমিউনিটির জন্য কাজ জি। করতে হবে। কিন্তু আমি জানতে চাইছি, আপনি বলছিলেন যে আমাদের অতীত রেকর্ড বলছে যে আমাদের ভোট দেওয়ার হারটা খুব কম। আমরা তো মানে এমন একটা জাতি যারা ভোট দিতে গিয়ে মারামারি কাটাকাটি সবকিছু করি এবং চায়ের কাপে ঝড় তুলি ভোটের দিনে। কিন্তু আমেরিকাতে এসে কেন আমরা ভোট দিতে গিয়ে এত কমে যাই? আপনার কাছে কি ব্যাখ্যা মনে হয়, এটা আসলে কেন দূর করা উচিত? আসলে আমি যখন ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভগুলি করি, অনেকে আমাকে প্রশ্ন করে আসলে আমার ভোট দিয়ে লাভ কি। কারণ আপনি জানেন যে এখানে যখন বাংলাদেশ থেকে আমাদের মানুষগুলো আসে, বাংলাদেশে ভোটের সময় পরিবেশ কিন্তু একটু ভিন্ন থাকে। খাওয়া দাওয়া, মিছিল, তারপর আড্ডা, এখানে কিন্তু আসলে ওইভাবে করার সুযোগ থাকে না। কারণ আপনারা জানেন এখানকার নির্বাচনের প্রতিটি পয়সাই কিন্তু আপনাকে একেবারে পাই টু পাই বা যে হিসাব দিতে হয়। ক্যাম্পেইন ফাইন্যান্সের কাছে হিসাব দিতে হবে। তো এখান চাইলেই কিন্তু আমি নির্বাচনের ফান্ডগুলিকে আমি আপনার চা কিংবা বিরিয়ানি এই টেবিলে কিন্তু ওইভাবে আমি এটাকে বাংলাদেশের যে যে নির্বাচনের আমেজ সেভাবে কিন্তু আমি করতে পারি না। তো সেই জন্যই আমি বলবো যে আমরা মানে আনন্দ প্রমোদ জাতি, হয়তো এখানকার আমরা ইলেকশন প্রসেসটা বুঝি না এবং ভোট দেওয়ার যে গুরুত্ব সেটাকে সেইভাবে মাথায় নিচ্ছি না। কিন্তু আপনার এটা যে আসলে কত গুরুত্ব বহন করে, আপনি যখন সমস্যায় পড়বেন তখনই আসলে এটা বুঝার সমর্থ হবে, এছাড়া আসলে এটা সম্ভব না। তো আমি আশা করি যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, নতুন জেনারেশন আসতেছে এবং এরা আপনার বুঝছে যে আপনার ভোটের প্রয়োজনীয়তা। কারণ আপনি দেখতে পারবেন যে মামদানির ইলেকশনের সময় কিন্তু একটু চেঞ্জ আমরা দেখেছি, কিন্তু আমি আশা করব এই ধারাটুকু যেন অব্যাহত থাকে এবং সামনে শুধু যে আমাদের প্রার্থী না, যে যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দিব, তাকে আমরা জয়যুক্ত করব এবং তিনি আমার এবং সবার কমিউনিটির জন্য কাজ করবেন। এবার বিপুল সংখ্যক, অর্থাৎ সর্বোচ্চ সম্ভবত ব্যালটে বাংলাদেশি প্রার্থী আছেন। তো এত বেশি প্রার্থী হওয়ার পিছনে কারণ কি? মানে হঠাৎ করে বাংলাদেশি কমিউনিটির কাছে কেন মনে হলো যে আমি এবার অ্যাসেম্বলিম্যান হতে হবে, স্টেট সেনেটর হতে হবে, কিংবা আমি আসলে যোগ্য হয়ে উঠেছি? এটার পিছনে আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট, কারণ আমি আসলে অনেককেই দেখি যে নির্বাচন করেন, কিন্তু আমরা যদি দেখি আপনার আমেরিকান রাজনীতি কিভাবে আপনার এখানে আপনার সাকসেস লাভ করে, কারণ আপনাকে কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। শুধু বাংলাদেশি কমিউনিটির সাথেই বিভিন্ন ইভেন্টের সাথে যুক্ত থাকলে হবে না, আপনাকে অন্যান্য কমিউনিটির সাথেও যুক্ত থাকতে হবে। তো আমরা যদি সেটি বিবেচনা করি, আমাদের কিন্তু সেই এঙ্গেজমেন্ট উইথ আদার কমিউনিটিস এটা খুবই মিনিমাম। আর আপনি যে প্রশ্নটুকু করেছেন, ওনারা কেন নিজেদেরকে যোগ্য মনে করেন, আসলে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় নিজেকে যোগ্য মনে করতে পারেন, করাটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি একটি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাকে কিন্তু শুধু আপনার কমিউনিটি কিংবা আপনার জায়গা থেকে বিচার করলে হবে না, কারণ আপনাকে চিন্তা করতে হবে আপনি অন্যান্য কমিউনিটির সাথে আপনি কাজ করবেন, অন্যান্য কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবেন। এবং আমি মনে করি ওই কোয়ালিফিকেশনটুকু একটু ভিন্ন, যেটা আমি যেভাবে চিন্তা করি। তো সেইখান থেকে এটা আমার ব্যক্তিগত বিবেচনা, হয়তো অনেকে মন খারাপ করতে পারেন যে ওই দিক থেকে অনেকে এখন একটু পিছিয়ে আছেন, তবে এর মধ্যেও কয়েকজন ভালো যোগ্য ক্যান্ডিডেট আছেন। আমি আশা করছি তারা নির্বাচনে যথেষ্ট ভালো করবেন। ওকে, এমন কোন জোন কি তৈরি হয়েছে, মানে নিউ ইয়র্কের কথাই বলছি, যে ইলেকশন ডিস্ট্রিক্ট যেখানে বাংলাদেশি কমিউনিটি ভোটের কে জিতবে সেটি তারাই ঠিক করে দিতে পারবে? আসলেই না, এককভাবে এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের ওই ধরনের ভোটার রেজিস্ট্রেশন আমাদের এখনো হয়নি। তবে আমরা যদি অন্যান্য কমিউনিটির সাথে যদি আপনার মানে কানেকশন করে আপনার এটাকে নেগোসিয়েশন করে যদি করা সম্ভব, তাহলে এটা আমি বলবো যে নিউ ইয়র্ক সিটিতে কয়েকটি ডিস্ট্রিক্টে আমরা ভালো করতে পারি। এর মধ্যে আপনার জ্যাকসনাইটের একটা আছে, যেটা আমাদের শামসুল হক ভাই ইলেকশন করছেন, তারপর অ্যাস্টোরিয়াতে আছে, জামাইকাতে আছে, এরকম কয়েকটি ব্রোঞ্জও হয়তো কিছু আছে, এবং চার্লস ম্যাকডোনাল্ডসও একটা উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি। এখন আমরা আসলে এটা আমার ওই আইডিয়াটা নাই যে কত বাংলাদেশি রেজিস্টার্ড, বাট যারা নিয়মিত ভোট দেন এই সংখ্যাটা কিন্তু খুবই কম। আমরা ভোটার রেজিস্ট্রেশন করলে হবে না, আমাদের ভোট দিতে যেতে হবে। ভোট দেওয়ার দিলেই কিন্তু আমাদের নাম্বারটুকু ওরা কাউন্ট করবে। সো যে প্রশ্নটুকু আপনি করেছেন, বলবো যে
এককভাবে এখনো পর্যন্ত সম্ভব না, আমাদের অন্যান্য কমিউনিটির সাথে আপনার কম্প্রোমাইজ করতে হবে, নেগোসিয়েশন করতে হবে, তাহলেই সম্ভব। জি, অনেক চমৎকার বলেছেন। আমাদের একজন দর্শক কমেন্টস করেছেন, কামাল মজুমদার, যে এখানে আসলে বাংলাদেশিরা ভোট দিতে যায় না কারণ এখানে আওয়ামী লীগ বিএনপি নাই, সেই কারণে তারা ভোট দিতে যায় না। কিন্তু আপনি থাকছেন এখানে, নাগরিক হয়েছেন এখানকার, ভোটার হচ্ছেন এখানকার, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্ট্রিবিউশন করা উচিত, যেটি আমরা বারবার এই অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করি দর্শকদেরকে। আদাপরম, আপনার কাছে একই সঙ্গে আমরা জানতে চাই মিড টার্ম নির্বাচন নিয়ে। এর মধ্যে তো শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, অন্যান্য অনেকগুলো স্টেটে প্রাইমারি হয়ে গেছে। কোথাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা আইওয়াতে দেখলাম গভর্নর পদেতে, আর এন্ডোর্স করা প্রার্থী এই প্রথমবারের মতো হেরে গেলেন 2026 সালে। এই মিড টার্ম নির্বাচনটা ঘিরে বাংলাদেশিরা অনেকে আলোচনা করে থাকেন বিভিন্ন সময়, চায়ের আড্ডায় কিংবা নিজেদের গল্পের ইয়াতে গল্প করে থাকেন। কিন্তু এটা আসলে কি হতে পারে? কেন আমাদের কমিউনিটি আগ্রহ নিয়ে আছে? অনেকে ভাবছেন না, মনে হয় যে সমস্যাগুলো, বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে যে সমস্যাগুলো অনেকে আছেন, তারা মনে হয় কিছুটা রেহাই পাবেন বলে মনে করছেন। আসলে এটা মানে প্রাইমারিটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ লোকাল ইলেকশনের জন্য, কিন্তু আপনার নভেম্বরের 3 তারিখ জেনারেল ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জেনে থাকবেন যে ওই নভেম্বরের 3 তারিখে 35 সিনেটের যেই সিনেটররা আছেন, 35 সিটে ইলেকশন হবে, 435 কংগ্রেসের ইলেকশন হবে, এবং 39 গভর্নরশিপের ইলেকশন হবে, এটা হোল ইউএসএতে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আপনি জানেন যে প্রেসিডেন্টের ভারসাম্য রক্ষা করার জন্য কংগ্রেসের যে দুইটি হাউস, আপার কক্ষ যেটাকে সিনেট বলি এবং নিম্ন কক্ষ যেটাকে আমরা কংগ্রেস মেম্বারদেরকে বলি, ওকে আপনার ওর একক ক্ষমতা যেন না থাকে, ওকে টেনে ধরার জন্য এই দুইটি চেম্বার খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জেনে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের বর্তমান প্রেসিডেন্ট, ওনার অনেকগুলি নীতি কিন্তু ইমিগ্রেন্টরা আসলে পছন্দ করছে না, বিশেষ করে ইমিগ্রেশন। তো ধরপাকড় আমরা দেখেছি এবং এখনো কিছু কিছু জায়গায় অব্যাহত আছে, এবং অনেকেই যারা আপনার নিরীহ, ওরাও কিন্তু এই ধরপাকড়ের শিকার হয়েছেন এবং অনেকে মারাও গিয়েছেন কয়েকজন বিভিন্ন স্টেটে। আর তাছাড়া আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে যেই উদ্দেশ্য করে আমেরিকার মানুষ 2024-এ ভোট দিয়েছিল, ডেমোক্রেটদেরকে ভোট দেয়নি, উনি কিন্তু এটাতে চরমভাবে ফেল করেছেন। কারণ ওই সময় যে ইনফ্লেশন যে রেট ছিল, গ্রোসারি দ্রব্যমূল্য বলি, তারপরে আপনার এগুলি কিন্তু, এবং আপনার লিভিং কস্ট, এটা কিন্তু কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প কমাতে পারেননি, এবং এটাকে কিছু কিছু জায়গায় বেড়েছে। তাছাড়া আপনার যে হেলথ কেয়ার একটা প্রশ্ন, বিশেষ করে আপনার যারা সিনিয়র, ওটাতেও কিন্তু উনি তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। কারণ আপনারা জানেন ওবামা কেয়ার খুবই পপুলার, বিশেষ করে যারা আপনার লং টার্ম হেলথ ক্রাইসিসে ভুগছেন, বিশেষ করে বিভিন্ন ডিজিজে ভুগছেন, ওনারা কিন্তু ওবামা কেয়ারের মাধ্যমে অনেক উপকার পেয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে তেমন কোনো ভালো পদক্ষেপ নিতে পারেনি, যদি উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া আরেকটা ব্যাপার হলো ফরেন পলিসি। আপনারা জেনে থাকবেন যে বাইডেনের আমলে কিন্তু ওই ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের কারণে কিন্তু অনেকভাবে উনি নির্বাচনে ডেমোক্রেটরা কিন্তু মানে বিভিন্ন জায়গায় প্রবলেমে পড়েছে। তো এইবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় বলি আর নিজের ইচ্ছায় বলি ইরানের সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছেন, আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু আপনার আমেরিকার সাধারণ জনগণ, ট্যাক্স পেয়াররা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত। কারণ মানুষ এখানে ট্যাক্স দিচ্ছে, সেই বেনিফিটটুকু এখানে ওরা ভোগ করতে পারে না, কিন্তু এই টাকাগুলি আপনার বিভিন্ন দেশে যুদ্ধেতে ব্যয় হয়। তো এটা আমেরিকার যারা সুইং ভোটার বলবো, ওরা কিন্তু আসলে এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো এরা হয়তো, আমি মানে যেটুকু দেখলাম যে আমার বিভিন্ন জরিপে 77 থেকে 83% পিপল কিন্তু মিড টার্মে যারা ভোট দিবে, এরা হাউস যেন ডেমোক্রেটরা পায় এই জন্য ওদেরকে ফেভার করতেছে, এবং 53 থেকে 56% মনে করছে যে আপনার সিনেটটা রিপাবলিকানদের দখলে থাকুক, তাইলে আপনার প্রেসিডেন্টের সাথে ক্ষমতার যে ভারসাম্য, এটা মানে খুব ভালোভাবে মেনটেন হবে। ওকে, একেবারে শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে, সেটা হলো আমরা যেটি বলছিলাম যে অনেকে ভোট দিতে যান না বাংলাদেশিদের, কারণ আমাদের দর্শকরা সব বাংলাদেশি, তারাই দেখছেন। তো তারা অনেকে মনে করেন, আচ্ছা মিস্টার এক্স অথবা ওয়াই যে কোনো একজন জিতলে তো হলো, আমার কি বা আসে যায়, তার সাথে আমার সম্পর্ক নেই, তিনিও চা খাওয়ান না কিংবা বিরিয়ানি খাওয়ান না, অন্য আরেকজনও খাওয়ান না। তাহলে সেই ক্ষেত্রে মানে তারপরও কেন ভোট দিতে যাওয়া উচিত বলে আপনি আহ্বান জানাবেন?
আসলে আমরা যারা ইউএস সিটিজেন হয়েছি আমরা কিন্তু জানি যে ভোট দেওয়া আপনার সিটিজেনদের যে রাইটস, এটা একটা অন্যতম রাইটস ছিল। আপনি এখানে ভোট দিবেন, এটা আপনার ফ্রি এক্সারসাইজ। আর আপনি যদি ভোট দেন, আপনি আপনার নাগরিক অধিকার প্রয়োগ করার সাথে সাথে আপনি আপনাকে যে রিপ্রেজেন্ট করবে, যে আপনার জন্য কাজ করবে, আপনি তাকে ভোট দিবেন এবং যাকে ভোট দিবেন সেই লোকটি অবশ্যই যোগ্য হবে। তখন আপনার কমিউনিটির জন্য সে কাজ করবে এবং আপনি যদি চান ওর সাথে লিয়াজু করে আপনি আপনার কমিউনিটির, বিশেষ করে স্পেসিফিক যদি বলি সাউথ এশিয়ান বাংলাদেশি হয়, তাদের জন্য আপনি কাজ করার একটি মাধ্যম আপনি করতে পারলেন। এবং এটা আমি আবারও বলবো যে আসলে এখানে ভোটে বাংলাদেশের মতো, যেটা ভাই বললেন যে ওইভাবে তেমন লাভ না হলো, আমি বলবো যে এটা আমার নাগরিক অধিকার, এটা আমার করা উচিত। এটা শুধু আমাদের অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ না থাকাই ভালো। এটাকে আমরা যারা নিয়মিত ভোট দিতে যাই, আমরা অন্যদেরকে উৎসাহিত করা উচিত এবং বলবো যে আপনারা ভোট দিতে আসেন। আসলেই আমরা আমাদের যোগ্য ইলেক্টেড অফিসিয়াল পাবো যে আপনার আমার সবার জন্য কাজ করবে। অনেক ধন্যবাদ আওয়ানা কলম। ভোটটা দেয়া দরকার, এটি আমরা যতই বলি নাগরিক অধিকার কিংবা এটি আমার অধিকার, শুধুমাত্র এইটুকুর মধ্যে আমরা হয়তো সীমাবদ্ধ রাখবো না, কারণ আমরা খুব ভালো করে জানি ভোট না দিলে তো আর নাগরিকত্ব চলে যাবে না। সো অনেকেই হয়তো কাজ ফেলে কিংবা অন্য কারণে ভোট দিতে যান না, কিন্তু ভোট দেওয়াটা এই কারণে দরকার যে কোন কমিউনিটি কত বেশি ভোট দিচ্ছে এটা শেষ পর্যন্ত তাদের কাছে ডেটা থাকে এবং ওই কমিউনিটির উন্নয়নে তারা তত বেশি অ্যাক্টিভলি কাজ করেন, তত বেশি বরাদ্দ রাখেন, তত বেশি সেই জোনগুলোর জন্য উন্নয়নে কাজ করেন। অর্থাৎ একেবারে আপনার স্বার্থটা আমরা দেখে দিলাম যে আপনার এই স্বার্থটা রয়েছে আপনি যদি ভোট দেন। তাই সবাইকে আমরা বলবো এই ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট দিতে যান। মিডটার্ম নির্বাচন নভেম্বরে যেটি হতে যাচ্ছে সেইখানে আপনারা ভোট দিতে যান এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে উৎসাহিত করেন, অর্থাৎ আপনি সক্রিয় হন, তাহলে একটা সময় গিয়ে আপনি ফলাফলটা হাতের কাছে পাবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।